সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আশঙ্কায় কাঁপছে দীর্ঘদিন যাবৎ ভারত, সেই একই দিকে বাংলাদেশ রওনা করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারত নানাভাবে নিজেদের আধিপত্য তৈরি করে রাখতে জনাব তারেক রহমানকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেই ভয়কে তিনি সাহস শক্তিতে রূপান্তর করে বাংলাদেশে আসছেন আর মাত্র কয়েক ঘন্টা পর। দেখুন, তারেক রহমান তার একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বলেছিলেন যে তিনি বাংলাদেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সেই স্ট্যাটাসটির পর ভারত একটা সাহস পেয়ে গিয়েছিলেন, একটি ষড়যন্ত্রের মিথ তৈরি করেছিলেন। সেই ষড়যন্ত্রের একটি পার্ট হিসাবে ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন, এই কারণে যে যেন তারেক রহমান ভয় পায় তিনি যাতে বাংলাদেশে না আসেন। কিন্তু বিধিবাম ঠিক যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে ঠিক সেই দিনই তারেক রহমান ডিক্লারেশন করলেন। তারেক রহমানের পক্ষ থেকে একটি নিউজ আসলো যে তারেক রহমান বাংলাদেশে আসছেন ডিসেম্বরের 25 তারিখে। সেই 25 তারিখ, সেই কাঙ্ক্ষিত সময় আর বেশি একটা দূরে নয়, মাত্র কয়েক ঘন্টা দূর। এই যে তারেক রহমান বাংলাদেশে আসছেন, এই আশাটা আটকাতে ভারত পারেনি। ভারত চেষ্টা করেছেন। তারেক রহমান বিগত দিনেও কিন্তু ভারতের যে বিদ্বেষ বাংলাদেশের উপর, সেই বিদ্বেষের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান কথা বলেছেন। বিবিসির সাথে তারেক রহমান যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই জায়গায় তারেক রহমান সুস্পষ্ট করে বলে দিয়েছিলেন যে বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে শীতল সম্পর্ক, সেটার পক্ষে তো তারেক রহমানকে থাকতে হবে। কারণ বাংলাদেশের পতিত স্বৈরাচারকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্র তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছেন। তো সেই জায়গায় ভারত যদি এই শীতল সম্পর্কের উত্তরণ না করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ যদি সেই শীতল সম্পর্কটা বজায় রাখে, তাহলে বাংলাদেশের জনগণের পক্ষেই তারেক রহমান থাকতে হবে। এই জায়গায় দেখুন, জনাব ওসমান হাদিকে গুলি করে হত্যা করতে সমর্থ হয়েছে ভারত এবং ভারতের ষড়যন্ত্রকারী শেখ হাসিনাকে দিয়ে। তারপর কি ঘটলো? তারপর কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে। দেখুন, জনাব ওসমান হাদিকে হত্যার পর ভারতে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোকে কিন্তু ভারত চরমভাবে আক্রমণ করেছে। ভারত আক্রমণ করেছে কি দেখিয়ে? এই যে ওসমান হাদি ভারতের বিরুদ্ধে নানা কথা, নানা স্লোগান তিনি দিয়ে গেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার যে বিপ্লবী চেতনা, সেইটাকে পুঁজি করে আর বাংলাদেশের ময়মনসিংহে একজন হিন্দু ভাই যিনি ইসলাম অবমাননা করেছেন এমন একটি অজুহাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর কিন্তু তাকে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই যে আগুন জ্বালানো, তাকে হত্যা করা, এটা কারা করেছেন? এটা সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা করেছেন। এটা নির্দ্বিধায় বলা যায়, এটা বাংলাদেশের কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। ভারত এই কাজটা করেছে কেন? যাতে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেওয়া যায় এবং নির্বাচনটা যে বাংলাদেশে আসন্ন, সেই নির্বাচনটা ভণ্ডুল করে দেওয়া যায়। এই সকল পরিকল্পনার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে কি, তারেক রহমান বাংলাদেশে আসা বাধাগ্রস্ত তৈরি করে। দেখুন, এই ভারত তাদের যে প্রোপাগান্ডা মেশিন দিয়ে বারবার বলানোর চেষ্টা করেছেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন না, তার নিরাপত্তা সংকট আছে, তার নানা সমস্যা, তিনি যাতে বাংলাদেশে না আসেন, সেই চেষ্টাটা আপ্রাণ করেছেন। সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়ে এখন কি করছেন? বাংলাদেশের সাথে রক্তচক্ষু একটা খেলা তৈরি করেছেন এবং ভারতে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোকে ভাঙচুর করা, সেই দূতাবাসগুলোকে বন্ধ করে দেওয়া, নানা শয়তানি প্রক্রিয়া শুরু করেছেন। এই জায়গায় আবার ভারতের নানা প্রোপাগান্ডা মেশিন বলার চেষ্টা করেছেন বাংলাদেশে ভারত সার্জিক্যাল অ্যাটাক করবে, মানে সেনাবাহিনী দিয়ে তারা অ্যাটাক করবে। এই সাহস, এই দুঃসাহস ভারতের কখনই হবে না। ভারত শুধু ওই যে হারুম দারুম করবে, বড় ভাইগিরি ফলানোর চেষ্টা করবে এবং নানা ষড়যন্ত্র করবে, যে ষড়যন্ত্রের বিদগুলো বারবার বাংলাদেশের জনগণ ভেঙে দিচ্ছে, যেটা ওসমান হাদির জানাজার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে। দেখুন, এই যে ভারত এত কিছু করে, ভারত এত কিছু করার পরও কি ভারতের অভ্যন্তরের যেই জনগণের যে রোষ, সেটা কি বন্ধ করে রাখতে পারছে? দেখুন, হাদির এই যে হত্যাযজ্ঞর পরে এই যে মানে খিলিস্তান যে নেতা আছেন বা
এই যে শিখ যে নেতা আছেন, তারা যে শিখ স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে তারা স্বপ্ন দেখেন, তারা কিন্তু বিশ্বের 5টি রাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই 5টি রাষ্ট্রে ভারতের যে দূতাবাস আছে সেই জায়গায় হাদির মৃত্যুর প্রতিবাদ করেছেন। কারণ এই শিখদের যে নেতা বা খ্রিস্টান যেই দেশটি রাজ্যটি আছে, তারা জানেন যে হাদিকে হত্যা করেছেন ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারও। সেই জন্য এই হাদির মৃত্যুর প্রতিবাদ তারা কারকে জানাচ্ছেন? বাংলাদেশের দূতাবাসের সামনে না, কিন্তু তারা ভারতের দূতাবাসের সামনে জানাচ্ছেন এবং তারা সেই জায়গায় স্লোগান দিচ্ছেন, ভারতের দূতাবাস ঘেরাও করছেন। এটার মধ্য দিয়ে কি বোঝা যায় যে ভারত যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের জালগুলো যে চারো দিকে ছড়িয়ে যাচ্ছে, সে জালে কিন্তু ভারত নিজেরাই আটকে যাচ্ছেন। দেখুন, ভারত বাংলাদেশকে সার্জিক্যাল অ্যাটাক করবে, ভারত বাংলাদেশের উপর মানে বুম্বিং করবে, নানা তথ্য কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছে। ভারত মনে করেছে বাংলাদেশ আসলে একা। দেখুন, পাকিস্তানের একজন ভাই, যিনি এই বর্তমান যে সরকার আছে সেই সরকারের তরুণ একজন নেতা, তিনি সরাসরি বলছেন যে ভারত যদি মনে করে যে বাংলাদেশকে হুমকি দামকি দিয়ে ভারতের বাংলাদেশে কোনো অ্যাটাক করবে, তাহলে পাকিস্তানের যেই মিসাইল সেগুলো কিন্তু বসে থাকবে না, সেগুলো ভারতের দিকে তাক করা আছে। বাংলাদেশের কিছু হলে পাকিস্তান কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াবে এবং ভারতের বিপক্ষে পাকিস্তান কিন্তু সেই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। দেখুন, অপারেশন সিন্দুর একটা করেছিল, সেই সিন্দুরে কিন্তু পাকিস্তানি বাহিনী ভারতকে চরম শিক্ষা দিয়েছেন এবং সেই জায়গায় ভারতরা যে ভয় পেয়েছেন সেটাও কিন্তু বোঝা যায়। দেখুন, এই যে তারেক রহমানকে নানাভাবে হুমকি দামকি নানা ষড়যন্ত্র করে যেমন বাংলাদেশে আসাটা বন্ধ করতে চেয়েছিলেন, ভারতের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই জায়গায় আজকে কি দেখলাম? জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, এসে জনগণের উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করে তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশের জনগণের পক্ষে। তারপর তিনি তার মাকে দেখতে যাবেন। তারপর তিনি কি করবেন? তিনি ভোটার হবেন, তিনি অন্যান্য তার আনুষঙ্গিক কাজগুলো করবেন, এনআইডি কার্ড নেবেন। তার সাথে সাথে কি করবেন? তিনি ওসমান হাদির যেই কবর, সেই কবর জিয়ারত করতে যাবেন, শহীদ জিয়ার কবর জিয়ারত করতে যাবেন, স্মৃতিসৌধে তিনি আমাদের শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের কবরে ফুল দিবেন, তাদের প্রতি ক্রিয়া জানাবেন, তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। তার সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবে এই যে ভারতের সবচেয়ে পণ্য যেটা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই পণ্য যাদেরকে বাংলাদেশে আহত নিহত করেছেন তাদেরকে এই যে হসপিটালে দেখতে যাবেন, এই নিহতদের স্মরণে তিনি দোয়া প্রার্থনা করবেন। তো এই যে সকল কর্মকাণ্ড, এটি সব কিছুই কিন্তু ভারত এবং ভারতের যেই প্রপাগান্ডা, ভারতের যেই আশা ভরসা, সেটার বিপক্ষেই যাচ্ছে। তো এই জায়গা থেকে আমি একটা জিনিস যেটা দেখছি যে ভারত মানে যেই আশঙ্কাটায় এতদিন ধরে কাঁপছে, ভয় করছে, সেই আশঙ্কাটা মানে বাংলাদেশের যে রাজনীতিবিদরা তারা কিন্তু সেটাকে কোনো তোয়াক্কা করছে না, বরং বাংলাদেশ সেই দিকেই হাঁটছে, জনাব তারেক রহমান সেই দিকেই হাঁটছে। এবং এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি জোট হতে যাচ্ছে, সেটা আপনারা জানেন যে চায়না নিয়ে, এই সব কিছু ভারতের বিপক্ষেই যাচ্ছে। ভারত যেই আশা করছিলেন যে জনাব তারেক রহমানকে ভয় ভীতি দেখিয়ে বা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন ভারত, তাদের যদি পক্ষে থাকে, সেরকম নানা প্রপাগান্ডা করছিলেন, সব কিছুকে তোয়াক্কা করে জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের জনগণের যেই পথ সেই পথেই হাঁটছে। ডক্টর ইউনূস দেখুন, আন্তর্জাতিকভাবে তিনি যে খেলছেন এবং তার যে সরকারে অন্ততপক্ষে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি যেই ভাষায় এই মুহূর্তে ভারতকে কথা বলছেন, এটাই বাংলাদেশের জনগণ চেয়েছিল, এটাই বাংলাদেশের প্রকৃত যেই আচরণ হওয়া দরকার ভারতের বিপক্ষে, সেই কাজটাই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে করছে। তো সব কিছু মিলিয়ে, এবং কি আপনাদের আরেকটা জিনিস বলি, এটা আপনারা সবাই ইতিমধ্যে দেখছেন যে পাকিস্তানের যে ডন পত্রিকা, সেই জায়গায় একটা কার্টুন এঁকেছে বাংলাদেশের এই বর্তমান ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি কার্টুন। সেই জায়গায় কি দেখাচ্ছেন? একটি রয়্যাল বেঙ্গল টাইগার হা করে আছেন আর মুদি নিচে, মুদিকে খাওয়ার জন্য বাংলাদেশ। সুতরাং বুঝতে হবে বাংলাদেশকে যত সহজ মনে করছে ভারত, সেই সহজটা আর কিন্তু বাংলাদেশে ভারত সেরকম আর কোনো পাবে না। ভারত সবসময় চায় যে ভারত
বাংলাদেশে কোনো নেতা চায় না, বাংলাদেশপন্থী কোনো নেতা চায় না। ভারত চায় যে লেন্দুব দর্জির মতো কোনো চাটুকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারা শুধুমাত্র ভারতের দালালি করবে। সেই দিন শেষ রে বাবা, সেই দিন আর বাংলাদেশে কখনো আসবে না। সুতরাং ভারতের মনোভাসনা যে পূর্ণ আর কখনো বাংলাদেশে হবে না। বাংলাদেশ হাঁটবে বাংলাদেশের পথে। সেই জন্য বাংলাদেশের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের পাশে আছে চীন, বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বাংলাদেশের পাশে আছে তুরস্ক, বাংলাদেশের পাশে আছে আন্তর্জাতিক বড় বড় যত প্লেয়ার সবাই। দুই একটা দেশ যেমন রাশিয়া ভারতের পক্ষে থাকবে, কারণ রাশিয়ার সবচেয়ে বড় পারপাস সার্ভ করছে হচ্ছে ভারত, তেল বিক্রি করছে, নানা বিষয় আছে। তো সেই বিষয়গুলো ছাড়া বাংলাদেশ ওয়েল প্লেড। এই মুহূর্তে নানা ষড়যন্ত্র থাকবে, এখানে সেনাবাহিনী থেকে টেনে আনে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন হবে না। কিছু কিছু সাংবাদিক আমি দেখছি এখনও বলছেন সকল ষড়যন্ত্র হচ্ছে ভারতের টাকা খেয়ে কিছু সাংবাদিক বাংলাদেশে এই সমস্ত কথাবার্তা এখনও বলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান আসছেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মেরুকরণ ঘটবে। বাংলাদেশ ভারতের যেই সম্পর্ক, সেই জায়গায় জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। অন্ততপক্ষে ভারতের যে রক্তচক্ষু, সেটার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তাকে এই কর্মকাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং জনাব তারেক রহমান একটা জিনিস অনুধাবন অথবা করতে পারছেন এতদিনে, যে এই যে জনাব হাদি ভারতের বিরুদ্ধে নানা অপকর্মের বিরুদ্ধে যেই বিপ্লবী ভাষায় তিনি কথাবার্তা বলেছেন, সেই জায়গায় হাদিকে হত্যা করার পরও বাংলাদেশের মানুষ যেভাবে হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ ঢল নেমেছিল, সেই ঢলটি বাংলাদেশের মানুষ অন্তত বুঝিয়ে দিয়েছে যে আমরা ভারতের বিপক্ষে, আমরা বাংলাদেশপন্থীর পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে জনাব তারেক রহমান প্রথমেই যে ইনিশিয়েটিভগুলো হাতে নিয়েছেন, আমি সাধুবাদ জানাই। এবং বাংলাদেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ পন্থা নিয়ে কোনো ভারতের পন্থা বাংলাদেশে কাজ করবে না। ভারতের যেই চাটুকার বা ভারতের রয়ের যে এজেন্টগুলো বিএনপিতে আছে, তারও খুব একটা আগামী দিনে সুবিধা করতে পারবে না। সুতরাং যেই আশঙ্কায় ভারত কাঁপছিল ভারত, সেই আশঙ্কাগুলো এই বাংলাদেশে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের মতোই করে পৃথিবীতে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।